নমস্কার, বাংলার মাটি বাংলা কৃষি এই অনুষ্ঠানে আপনাদের সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আসলে আপনারা জানেন যে কথায় আছে ধানই প্রাণ, প্রাণের ধান। আর আমরা কে না জানি পশ্চিমবঙ্গের প্রধান খাদ্যশস্য ধান, এবং একটা বিশেষ স্থান নিয়ে সারা ভারতবর্ষের বুকে রয়েছে, এবং সারা পৃথিবীর বুকেও কিন্তু আমরা ধানে একদম অগ্রণী জায়গায় রয়েছি। এই সময়টা পশ্চিমবঙ্গের বুকে যে ধান চাষ হয়, গ্রীষ্মকালীন যে চাষ হয় ধানের, সেটা খুব গুরুত্বপূর্ণ একটা চাষ, সেটি বোরো ধান। এবং সেই বোরো ধানের ক্ষেত্রে চাষ করতে গেলে কৃষক বন্ধুদের বেশ কিছু খরচার দিক থাকে এবং বেশ কিছু সতর্কতার দিক থাকে। সেই সমস্ত দিকগুলো আমরা আজকে আলোচনায় তুলে আনব, এবং সবচেয়ে বড় যেটা কথা সেটা হচ্ছে এই খরচা কমানো এবং সঠিক উপায়ে চাষ করবার জন্য বোরো ধানকে প্রযুক্তির নিত্য নতুন যে ব্যবহার, সেই দিকগুলোকে কিন্তু আমরা আজকের আলোচনায় তুলে ধরব। আজকে আমাদের আলোচনার বিষয় বোরো ধানের পরিচর্যা এবং সার প্রয়োগ। এই নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আজকে যারা উপস্থিত রয়েছেন, দুজন বিশিষ্ট কৃষি আধিকারিক, তাপস কুমার দাস, সহ কৃষি অধিকর্তা, সিড সার্টিফিকেশন হেডকোয়ার্টার টালিগঞ্জ থেকে এসেছেন, এবং আমার সঙ্গে আরেকজন যিনি অতিথি রয়েছেন সুজিত গাইন, সহ কৃষি অধিকর্তা বিষয়বস্তু, বারাসত ব্যারাকপুর সদর মহকুমা। নমস্কার। এবং অবশ্যই দর্শক বন্ধুরা রয়েছেন এই আলোচনায়, আপনারা যারা আমাদের এই আলোচনায় নিয়মিত দেখেন, অংশগ্রহণ করেন, তারা আমাদের সঙ্গে আজকের আলোচনাতে যোগ দিতে পারেন টেলিফোনের মাধ্যমে 0332225018 এই নম্বরে ফোন করে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিতে পারেন। তবে বিষয়বস্তু সংক্রান্ত আলোচনা করবেন, এবং যখন ফোন করবেন তখন টেলিভিশনের সাউন্ডটি একদম মিউট করে ফোন করবেন, নাহলে লাইন কেটে যাবে। আমি সুজিতবাবু আপনাকে দিয়ে আজকের আলোচনা শুরু করব। ধান আমরা জানি এই মুহূর্তে রোয়ার কাজ চলছে, বেশ কিছু জায়গায় রোয়া হয়েছে এবং আরও বেশ কিছুদিন এটা চলবে। তো রোপণের পূর্বে যে বীজ বাছাই, এই যে পর্যায়টা, সেটা কিভাবে করা হয় এবং শোধন করা উচিত কিনা, এটা যদি একটু বলেন। হ্যাঁ, এটা আপনার প্রশ্নের উত্তরে বলি যে আমাদের যে কোনো ফসলেরই ভালো ফলন যদি আমরা আশা করি, তাহলে আমাদের চারটে মূল বিষয়ের উপরে নির্ভর করতে হয়। একটা হলো বীজ, ভালো মাটি, সময় মতো তার সার প্রয়োগ এবং সঙ্গে সেচ। তো এর মধ্যে মাটি, সেচ এবং সার, মানে এই চারটে পিলার আর কি। এই চারটে পিলার। তো এই চারটি পিলারের মধ্যে এই তিনটে যদি একটু আমার ঘাটতে হয়, তবু কিন্তু ফলন অতটা মার খায় না। কিন্তু আমার বীজটা যদি খারাপ হয়, তাহলে কিন্তু আমার টোটাল উদ্দেশ্যটাই ফেল করতে পারে। তো সেই জন্য আমাদের যে কোনো বীজ বপনের আগেই আমরা বলি বীজ শোধন করতে। এবং ধানের ক্ষেত্রে যেহেতু আমাদের প্রধান খাদ্য ধান বা ধান থেকে তৈরি ভাত, তো সেই কারণে আমাদের ধান চাষের আগে বীজ শোধন এবং সঙ্গে বীজ বাছাই, এই দুটো কাজ অবশ্যই করে নিতে হবে। তো বীজ বাছাইয়ের জন্য আমরা যেটা বলছি যে আপনি একটা বড় পাত্রের মধ্যে 10 লিটার জল নেবেন এবং তার মধ্যে কিছুটা লবণ ঢেলে দেবেন, এমনি যেটা আমাদের সস্তা যে লবণগুলো আমরা পাই, আর একটা ভালো ডিম। আচ্ছা, ডিম, সাধারণত ডিম, আচ্ছা, মুরগির ডিম একটা। আচ্ছা, আপনি এমনি যদি ডিমটা ভালো জলে, প্লেন জলে ছেড়ে দেন, তাহলে দেখা যাবে ডিমটা ওর মধ্যে ডুবে যাবে। আচ্ছা, কিন্তু একটু একটু করে লবণটা যদি আমরা মেশাই এবং ওটাকে একটা কাঠি বা লাঠি দিয়ে ওটাকে আমি ওর মধ্যে নাড়িয়ে দিই, তাহলে একটা সময় দেখা যাবে যে যখন 1 কিলো 650 গ্রাম এই 10 লিটার জলে এই মাত্রায় লবণটা মিশবে, সঙ্গে সঙ্গে ডিমটা আস্তে করে ভেসে উঠবে খুব হালকা করে। এবং তখনই বুঝবো যে আমার জলের ঘনত্বটা ঠিক আছে, লবণ জলের ঘনত্ব। এরপরে আমি এর মধ্যে 1 হেক্টরের বীজ, প্রায় 40 থেকে 45 কেজি মতো বীজ, অবশ্যই সেই বীজটা আমাকে নিতে হবে মশারির নেটের মধ্যে করে। তার একটা উদ্দেশ্য আছে, আমি পরে বলছি সেটা। তো এটাকে নিয়ে ওর মধ্যে যদি আমি চুবিয়ে দিই, যতই ভালো ধান হোক না কেন, বেশ কিছু চিটে ধান উপরে কিন্তু ভেসে উঠবে। আর সেই ভেসে ওঠার সঙ্গে সঙ্গে আমার উপরের ধানটা সরিয়ে দিতে হবে। এইবার আমি বললাম যে কেন মশারিতে নেব, যে এটার কারণটা হলো যে এই কাজটা 2-3 মিনিটের মধ্যে কমপ্লিট করা উচিত। কারণ লবণ জলের মধ্যে বেশিক্ষণ ভালো বীজ রাখলে কিন্তু বীজটা পরবর্তীকালে জার্মিনেশনে একটা হ্যাম্পার হতে পারে। আচ্ছা, এই কারণে আমি মশারির নেটে করে তুলে নিই বীজটাকে, সঙ্গে সঙ্গে এইবার একটা ভালো জলে ভালো করে ধুয়ে নিলাম। এই কাজটা কিন্তু শোধন হয়নি, এটা জাস্ট বীজটা বাছাই করলাম। অর্থাৎ উদ্দেশ্য প্রতিটা বীজ যেন সলিড বীজ পাই, একই রকম পুষ্ট বীজ পাই। কারণ অল্প পরিমাণে চিটে থাকলেও কিন্তু সেই ধান বীজ থেকে চারা গজাবে এবং ধানও হবে, মানে শীষ বেরোবে, কিন্তু ধান হবে কয়েকটা, যেটা আমার
কাঙ্ক্ষিত নয়। আচ্ছা, এইটা হলো বীজ বাছাইয়ের জন্য। এরপরে আমি যদি বীজ শোধন করতে চাই তাহলে আমার 1 কিলো বীজ 2 গ্রাম তার মধ্যে যে কোনো একটা ছত্রাকনাশক ওষুধ, সেই ছত্রাকনাশক ওষুধগুলো আমার বাজারে পরিচিত, বেবিস্টিন পাউডার আছে, আমার ক্যাপ্টান আছে, থাইরাম আছে, যে কোনো একটা ওষুধ 2 গ্রাম কেজি প্রতি বীজ আর 1.5 লিটার জল, 1.5 লিটার। আচ্ছা, এই হিসাব একটা মেনে দ্রবণ করে নিতে হবে। হ্যাঁ, প্রথম দিকে আমি ওর মধ্যে কিন্তু কেমিক্যাল এই যে ওষুধটার কথা বললাম এটা আমি মেশাবো না, শুধুমাত্র 1 কেজি বীজ 1.5 লিটার জল, এই হারে সাধারণত বোরো ধান আমরা মানে যখন বীজতলায় ফেলি তার আগে 40-45 ঘন্টা ধানটা ডুবিয়ে রাখি। সাধারণ কৃষকরা যেটা করেন যে একটা বস্তার মধ্যে নিয়ে মুখ বেঁধে পুকুরের জলে ফেলে রাখেন, এটা কিন্তু এই পদ্ধতিতে হবে না, আপনাকে একটা পাত্রের মধ্যে নিতে হবে। আচ্ছা, তো সেই জন্য প্রথম 30-40 ঘন্টা, আপনি যদি 40 ঘন্টা ভেজান তার 10 ঘন্টা আগে, অর্থাৎ 30 ঘন্টা বা 38 ঘন্টা, এই 32 ঘন্টায় এরকম টাইম যখন হবে, তারপরে আপনি ওই যে 2 গ্রাম করে কেমিক্যাল ওষুধের কথা বললাম, এই ওষুধটা এইবার জলের মধ্যে মিশিয়ে দেবেন। তাহলে কী হবে যে প্রথম 30-32 ঘন্টা যদি ধানটা ভেজে ওর খোসাটা ফুলে মোটা হয়ে যাবে জলটা টানার পরে, এবং তারপরে 8-10 ঘন্টা ওকে ভিজতে দিলে এই পুরো ওষুধটাকেই ও সুন্দরভাবে ওর মধ্যে absorb শোধন করবে। প্রক্রিয়াটা সম্পন্ন হবে। এই হলো শোধন প্রক্রিয়া। তারপরে বাকি 10 ঘন্টা আরো ভিজলো, ভেজার পরে আপনি এবার জল ঝরিয়ে নিয়ে বীজটাকে আলাদা করে ওর থেকে তুলে জল ঝরিয়ে এবার আমার বীজটা কলা করতে দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। আমরা এই বীজ শোধনের কথা যখন শুনছিলাম তখন বীজতলার প্রসঙ্গ উঠে এলো। তো প্রথমেই আমরা জানি যে যে কোনো ধান বা শস্যকে প্রথমে বীজতলায় সেটাকে রোপণ করা হয়, এবং সেখানেও তার কিছু পরিচর্যার দিক থাকে, সেখানেও সার প্রয়োগের কিছু ব্যবস্থাপনা থাকে। একটু আমি তাপসবাবু আপনার কাছে আসবো। আচ্ছা, নমস্কার। আমরা প্রথমে শুনে নিলাম আমরা বীজ শোধন কী করে করছি, কিন্তু এখন কৃষক ভাইরা অলরেডি আমরা বীজতলায় বীজ ফেলে রোয়া করে ফেলেছেন। আমি সংক্ষেপে ওই বীজতলাটা একটু বলে নিই। প্রথমে হচ্ছে দেখুন, আমরা বীজতলা করব এমন জায়গাতে যেখানে আমাদের জলের যোগান আছে, কারণ বোরো ধান কিন্তু আমরা জলের যোগানের যেখানে সোর্স আছে সেখানেই বীজতলাটা তৈরি করব। প্রথমে আমরা বলি কি, সেটা হচ্ছে যত জমিতে রোয়া করব, যদি আমি 100 শতক জমিতে রোয়া করি তার 10 ভাগের 1 ভাগ জমিতে কিন্তু আমাকে বীজতলা করতে হবে। কৃষক ভাইরা কিন্তু দেখা যায় খুব কম পরিমাণ জমিতে ওরা পুরো এইটা বীজটা ফেলে দেন, পরে কিন্তু সেই বীজগুলি কিন্তু সঠিকভাবে বেড়ে ওঠে না। যখন রোয়া করা যায় তখন কিন্তু অনেক বীজই কিন্তু বীজতলাতেই মারা যায়। সুতরাং আমাকে এই দিকে কিন্তু খুব খেয়াল রাখতে হবে। আমরা বলি যদি 10 কাঠা, আমরা যদি 1 বিঘে যে মানে 20 কাঠা জমিতে যদি আমরা রোয়া করতে যাই, 2 কাঠা বীজতলা আমাকে করতে হবে। ওই 2 কাঠা বীজতলাকে আমরা এমনভাবে সরু ফালিতে করে নেব যাতে চওড়া অংশটা যেন আমার 2 হাতের বেশি না হয়, মানে আমি দুদিকে জমির দুদিকে বসে যাতে আমরা পরিচর্যাটা করতে পারি। লম্বা আমার যতটা হোক তার চারদিকে আমি 30 সেন্টিমিটারের নালা করব এবং তার গভীরতা হবে 10 সেন্টিমিটার। মানে আমরা বোরো ধানের ক্ষেত্রে আমরা সেচের ব্যবস্থাটাও যাতে ওই বীজতলাতে করি, সে ব্যবস্থাও করে রাখতে হবে। প্রয়োজন হলে ওই নালাতে জল রাখবো এবং পরে আমরা ওই নালা থেকেই কিন্তু সেচ দেবো। এটা গেল একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে বোরো বীজতলা যখন করব কিন্তু জৈব সারের আমাদের যোগানের ব্যবস্থা করতে হবে। কারণ কি দেখুন, আমরা যখন আমন বীজতলা ভাঙি তখন কিন্তু জল থাকে, বীজতলা ভাঙতে আমার অসুবিধা হয় না। কিন্তু বোরোর বীজতলার জল একটা সমস্যা। তখন যদি আমি জমিটা যদি সঠিকভাবে যদি জৈব সার দিয়ে তৈরি না করতে পারি তাহলে কিন্তু বীজ তোলার সময় কিন্তু অনেক বীজের চারা কিন্তু ওখানে কাটা পড়ে যাবে, শিকড় কাটা পড়ে যাবে। এইটাও কিন্তু আমাদের যত্নবান হতে হবে। জৈব সার বলতে এখানে কি কম্পোস্ট সার বা কি দেওয়া হবে? গোবর সার, খৈল দেওয়া হবে, ভালো করে পচানো গোবর সার আপনি দিতে পারেন। জৈব সার দিতে আপনার কোনো বাধা নেই, যে পরিমাণ আপনার আছে যোগান আছে সেটা আপনি বীজতলাতেই দিন। তাহলে কিন্তু পরবর্তীকালে চারাও ভালোভাবে বেড়ে উঠবে এবং সেই চারাটাকে ভাঙার কাজও কিন্তু আমার খুব সহজ হবে। এবার একটু রাসায়নিক সারের কথা আমি বলে নিই। আমি যদি 10 শতক বীজতলা করি, 10 শতক বীজতলা দিয়ে আমি 100 শতক মানে 3 বিঘে জমিতে রোয়া করতে পারবো। এই ক্ষেত্রে আমার প্রতি 10 শতক বীজতলার জন্য 2 কেজি হারে নাইট্রোজেন, 2 কেজি ফসফেট, 2 কেজি পটাশ যখন আমি কাদা করব জমিটাকে বীজতলার জন্য তখন আমি দিয়ে দেবো। এবং এইটাকে আমাকে এইভাবেই থাকবে। এবং বীজতলাতে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যখন আমি চারা ভাঙবো তার 7 থেকে 10 দিন আগে আমাকে কিন্তু একটা পোকার ওষুধ এবং একটা রোগের ওষুধ আমাকে কিন্তু অবশ্যই বীজতলাতে দিতে হবে। যেহেতু কম পরিমাণ জমিতে আমি পরিচর্যা করছি, আমার ওষুধও কম লাগবে এবং আমার চাষি ভাইদের খরচও কম হবে। প্রতিষেধকমূলক ব্যবস্থাপনা, একটা টিকা কিন্তু আমি বীজতলাতে দিয়ে নেব। এই জিনিসগুলি করতে পারলে কিন্তু পরবর্তীকালে রোয়া করা জমিতে রোগ বা পোকার আক্রমণ আমি অনেকটাই প্রতিহত করতে পারবো। বেশ। কৃষক বন্ধুরা, আপনারা শুনছেন যে এই সময় বোরো ধান চাষ করতে গেলে কোন কোন দিকগুলো আমরা ঠিক নজর দেব, সেই বিষয়ে আমাদের কৃষি আধিকারিকরা কিন্তু এই অনুষ্ঠানে যেমন নির্দিষ্টভাবে বলা হয় প্রত্যেক অনুষ্ঠানেই বেশ কিছু পরামর্শ দিচ্ছে, যেগুলো কিন্তু সহজেই আমরা মেনে চললে
এই বোরো ধানের চাষ থেকে আমরা লাভবান হতে পারবো। আমি সরাসরি সুজিতবাবু আপনার কাছে আসবো যে মাটি পরীক্ষার গুরুত্ব এই ধান চাষের ক্ষেত্রে কতখানি, যদি সংক্ষেপে একদম আমাদের সামনে একটু বলেন। আচ্ছা, মাটি পরীক্ষার গুরুত্ব নিয়ে যদি বলতে হয়, মাটি পরীক্ষার গুরুত্ব কিন্তু ফসল চাষের আগে অবশ্যই একটা দরকার। যদিও এটা প্রথমেই একটা ভুল ভেঙে দিই, এটা কিন্তু প্রতিটা ফসল চাষের আগেই একবার করে মাটি পরীক্ষা করতে হয় না। একবার মাটি পরীক্ষা করলে 3 বছর মোটামুটি আমি ওই রেজাল্টটা নিয়ে চলতে পারি। তো বর্তমান যুগে আমরা সবাই জানি যে কৃষির জন্য যেসব উপকরণগুলো সেগুলো খুব কস্টলি, বিশেষ করে সারের দাম তো সাংঘাতিক। শুধু সরকার থেকে আমরা অনেকটাই অংশ ভর্তুকি পাই বলে হয়তো মনে হয় যে খুব বেশি দাম না, কিন্তু বাস্তবে এর কিন্তু যদি ভর্তুকি তুলে নেওয়া হয় এখন যা দাম তার আরও কয়েক গুণ দাম বেড়ে যেত। তো সেই কারণে আমাদের কিন্তু মাটি পরীক্ষার মাধ্যমে যদি ঠিক গাছের প্রয়োজন যতটা এবং আমার মাটির উর্বরতার মান মেনে আমি সার প্রয়োগ করি, তবেই আমি সঠিক ফলন আশা করতে পারি, নয়তো আমার খরচটা পরপর বেড়েই যাবে। তো এই মাটি পরীক্ষার জন্য আমাদের যেটা সহজ পদ্ধতিতেই আমরা এটা করতে পারি, আমাদের বর্তমানে সয়েল সাথী বলে একটা কন্ট্রাকচুয়াল কর্মী আমাদের দপ্তরের মাধ্যমে তাদেরকে নিয়োগ করে এনারা যেমন মাটির নমুনা সংগ্রহ করছেন, তেমনি কোনো কৃষক ভাই যদি মনে করেন যে তিনি নিজে তার জমির থেকে মাটির নমুনা সংগ্রহ করবেন, তিনি কি করতে পারেন যে প্রথমতই যেটা মাথায় রাখতে হবে যে মাটি পরীক্ষা এই নমুনা যখন সংগ্রহ করব আমার যেন সেই জমিতে ওই মুহূর্তে কোনো ফসল না থাকে এবং মাটি ভিজে না থাকে। এবং সাধারণত আমরা ধান চাষ যেহেতু আমাদের মেন, আমাদের সেই ফসলের শিকড় 6 ইঞ্চি 9 ইঞ্চি বা 12 ইঞ্চি 1 ফুট এর বেশি খুব একটা গভীরে যায় না। তো আমরা সেই জন্য আল থেকে 4-5 হাত ভেতরে 6 ইঞ্চি মতো গর্ত, 6 ইঞ্চি গর্তটা আপনার স্কেল দিয়ে মাপার দরকার নেই, একটা কোদাল দিয়ে আপনি 4-5 হাত ভেতরে যে কোনো একটা কোনায় এরকম ভি আকৃতিতে একটা কোদালের 2টো কোপ মারলেন, দিয়ে মাঝখানের মাটিটা তুলে নিলেন, নিয়ে এইবার আপনি এই 0 এবং এখানে 6 ইঞ্চি পাতলা করে মাটিটা 2 ধার থেকে 2 দেয়াল থেকে চেঁচে নিন। চেঁচে নেওয়ার পরে 200-250 গ্রাম মাটি হলো বা 300 গ্রাম মাটি হলো, এইরকম জমির 4 কোনা মাঝখান এই মিলে 5-6 জায়গার থেকে আপনি মাটিটা সংগ্রহ করে যাই 1-1.5 কেজি মাটি হলো, এটা একটা সারবিহীন পাত্রে কালেকশন করবেন। তারপরে মাটিটা 2-3 দিন আপনি একটা ছায়াতে ভালো করে শুকিয়ে নেবেন এবং ওর মধ্যে কোনো নোংরা ফোংরা থাকলে অর্থাৎ শিকড় পাতা যদি কিছু থাকে সব যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন করে গুঁড়ো করবেন। এরপর মাটিটা একটা জায়গায় হিপ করে আপনি ওটাকে এইরকম একটা যোগ চিহ্ন মতো ওর উপরে কাটবেন, 2টো কোনার মাটি রাখবো, 2টো কোনার মাটি বাদ দেবো। এইভাবে নমুনা সংগ্রহ করতে হবে। এইভাবে নমুনা সংগ্রহ করতে। আচ্ছা, আমরা এবার যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা বোরো ধান চাষের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেটা হচ্ছে রাসায়নিক সারের প্রয়োগ। এবং আমি যে শুরুতেই যে বলছিলাম যে বোরো ধান চাষের ক্ষেত্রে যে খরচা বা ব্যয় আছে এটাও কিন্তু তার সঙ্গে সংযুক্ত একদম সরাসরিভাবে, তাই তো বাবু? এবং সেই সার প্রয়োগের ক্ষেত্রে কোন কোন দিক মাথায় রাখতে হবে, কিভাবে দেব, মূল সার কখন দেবো, চাপান সার কখন দেবো, যদি একটু তাপসবাবু বলেন আমাদেরকে। আচ্ছা, প্রথমে সুজিতবাবুর কথা ধরেই বলি। উনি প্রথমে যেটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আলোচনা করলেন যে স্বাস্থ্য, মাটির স্বাস্থ্যটা কিন্তু আমাদের আগে জানতে হবে, কি পরিমাণ খাবার আমার মাটিতে অলরেডি আছে, এবং তারপরে যেটা আমার ব্যালেন্সিং হারে কিন্তু আমাকে রাসায়নিক সার বা জৈব সার আমাকে দিতে হবে। এখন প্রতি বিঘে জমিতে কাদা করার আগেই আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ এখানে একটা বলে রাখি, বোরো ধানে কিন্তু সেচটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, মানে ওটাকেও কিন্তু চাষি ভাইরা কিনে মাটিতে ফেলেন। সুতরাং জমিতে জল দিলেন, 2 দিন পরে সেই জল থাকলো না, তাহলে কিন্তু সেই জমিতে কিন্তু আরও বেশি পরিমাণে জলের সেচের পরিমাণও বাড়াতে হবে, মানে ঘন ঘন সেচ দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু জৈব সার কিন্তু যতটা পারেন, এটার কোনো যতটা চাষি ভাইয়ের কাছে আছে সেই পরিমাণ জৈব সার মাটিতে দিতে হবে। এবং তা না হলে, যেহেতু এটা আমরা ফেব্রুয়ারি মাস বা জানুয়ারি মাসে এন্ডে রোয়া করছি, তার আগে কোনো একটা লিগুমিনাস যদি ফসল আমি যদি চাষ করে ফেলতে পারি, সেটাকেও যদি আমি মাটির সঙ্গে মিশিয়ে দিই, তাহলেও কিন্তু মাটির স্বাস্থ্য ভালো থাকবে, অনেকটা বাড়বে। সুতরাং এটাও কিন্তু চাষি ভাইকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। এবার যদি রাসায়নিক সারের কথা বলি, রাসায়নিক সার আমরা বলি বোরো ধানের ক্ষেত্রে প্রতি একরে 52-26-26, মানে 52 কেজি নাইট্রোজেন, 26 কেজি সিঙ্গেল সুপার ফসফেট এবং 26 কেজি পটাশ। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে 52 কেজির 1/4 মানে হচ্ছে 13 কেজি প্রতি একরে আমরা নাইট্রোজেন দেব মূল জমি যখন কাদা করব, এবং 26 কেজির পুরোটাই কিন্তু আমরা কাদা করার সময় ফসফেট হিসেবে দিয়ে দেবো, সিঙ্গেল সুপার ফসফেট হিসেবে দেবো। যদি আমরা বিঘেতে যদি আমরা হিসেবটা করি তাহলে সবচেয়ে সুবিধা হয়। তাহলে আমাদের প্রথমে হচ্ছে 9.5 থেকে 10 কেজি প্রতি বিঘেতে নাইট্রোজেন মূল সার হিসেবে দিলাম, 1 বস্তা সিঙ্গেল সুপার ফসফেট, 50 কেজি আমি সিঙ্গেল সুপার ফসফেট দিলাম, এবং 11 কেজি মিউরেট অফ পটাশ। আমি প্রত্যেকটাই কিন্তু
একক সার হিসেবেই বললাম। এখন চাষি ভাইরা বাজারে আরও অনেক সার আছে, কিন্তু মূল যেটা বিষয় একর প্রতি হচ্ছে 52, 26, 26। এটা যদি মাথায় রাখতে পারেন, সেটা আপনি যে সুবিধা হবে সেরকমভাবে নিয়ে নেবেন। কিন্তু আমাদের সবসময় কৃষক ভাইদের কাছে পরামর্শ থাকবে, আপনারা একক সার হিসাবে নাইট্রোজেনটাকে ইউরিয়া হিসেবে দিন, ফসফেটটাকে সিঙ্গেল সুপার ফসফেট হিসেবে দিন, আর পটাশটাকে মিউরেট অফ পটাশ হিসেবেই দিন। এতে ক্ষেত্রে সুবিধা কি, দেখবেন এই সারগুলির দাম কিন্তু বাজারে কম। এবং যদি সিঙ্গেল সুপার ফসফেটের কথা বলেন, তাহলে কিন্তু দেখবেন আপনি সালফার কিন্তু আপনার জমিতে আপনার অজান্তেই জমা পড়লো, ক্যালসিয়ামও কিন্তু পড়লো, এই দুটোও কিন্তু গাছের খাবার হিসেবে প্রয়োজন হয়। সুতরাং এটা মাথায় রাখতে হবে। এবং তার সাথে সাথে কিন্তু আমরা পরবর্তীকালে যখন চাপান হিসেবে দিই, চাপান আমরা সাধারণত বোরো ধানের 21 দিনের মাথায় একটা চাপান দিই, তখন আমরা নাইট্রোজেনটা আমরা বিঘেতেই বলি, আমরা হচ্ছে 18 থেকে 19 কেজি হচ্ছে ইউরিয়া হিসেবে দিতে হবে, এবং কোনো পটাশ দিতে হবে না। মাটিকে যখন আমি চাপান দেব, ছিপছিপে জল হবে, ছিপছিপে জলে দেবো, তারপর ওটাকে মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো, তারপর আমি কিন্তু 2 দিন পরে মাটিতে সেচের ব্যবস্থা করবো। তাহলে কিন্তু আমার রাসায়নিক সার যেটা আছে সেটা কিন্তু বেশিভাবে কার্যকরভাবে গাছ নিতে পারবে। এবং সে প্রথম চাপান সারে আমি পটাশ দেবো না। আর একটা চাপান সার আমাকে দেওয়ার দরকার আছে, সেটা হচ্ছে কাস্থর অবস্থায়, সেটা সাধারণত 42 দিনের মাথায় হয় রোয়া করার। তখন আমি কিন্তু ওই যে পড়ে রইলো 1/4 ভাগ পড়ে রইলো, প্রথমে 1/4 ভাগ দিয়েছিলাম কাদা করার সময়, হাফ ভাগ দিলাম আমি প্রথম চাপানে, 1/4 ভাগ যে নাইট্রোজেনটা পড়ে রইলো সেক্ষেত্রে যদি আমি বিঘেতে বলি 9 কেজি ইউরিয়া আমি দ্বিতীয় চাপানে দেবো কাস্থর আসার আগে। এবং তার সঙ্গে কিন্তু পটাশটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। পটাশটা কিন্তু ওই সময় আমি 3 থেকে 4 কেজি যদি আমি দিতে পারি বিঘেতে, তাহলে কিন্তু গাছের গ্রোথ, গাছের স্বাস্থ্য ভালো থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি হয়। সুতরাং এইভাবে আমাদের সারটাকে কিন্তু কৃষক ভাইকে মাথায় রাখতে হবে। যদি এইভাবে সার দেন তাহলে সারের অপচয় কম হবে, এবং আমি সারটা কিন্তু কার্যকরীভাবে গাছ নিতে পারবে। ভেঙে ভেঙে এবং সুসামঞ্জস্যপূর্ণভাবে কিন্তু এই সার প্রয়োগ করতে হবে। মানে দুম করে হঠাৎ করে দিয়ে দিলাম, কোনো একটা সার বেশি দিলাম, এভাবে করলে হবে না আর কি। আরেকটা বিষয় যে সারের পাশাপাশি যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অনুখাদ্য। এবং আমরা জানি এখন অনেক জমিতেই অনুখাদ্যের একটা অভাব থাকে। বোরো ধানের ক্ষেত্রে যে অনুখাদ্যের বিষয়টি আছে, আমি সুজিতবাবু আপনার কাছে আসবো, সেই অনুখাদ্য কি কি প্রয়োজন হয় এবং তার প্রয়োগ পদ্ধতি কি আছে, যদি একটু কৃষক বন্ধুদের উদ্দেশ্যে আপনি বলেন। আচ্ছা, অনুখাদ্যের অবশ্যই প্রয়োজন, কিন্তু আমি একটুখানি আমার আগের বক্তা তাপসবাবুর বক্তব্য, যে কৃষক ভাইদের অনেক সময় এটা যে উনি যেহেতু বললেন নাইট্রোজেন, আর আমরা কিনছি বাজারে কিন্তু নাইট্রোজেন কিনতে পাওয়া যায় না, ওটা আপনাকে ইউরিয়া 10-26-26 এরকম ফর্মে আপনাকে কিনতে হয়। তো সেই কারণে যেটাকে আমরা নাইট্রোজেন বলছি সেটা যদি ইউরিয়া কিনতে যান তাহলে 2 কিলো 200 কিন্তু আপনার ইউরিয়া কিনতে হবে। 1 কিলো যদি আমরা বলি যে আপনার ফসফেট দিতে হবে, তার মানে 6 কিলো 250 গ্রাম আপনাকে ফসফেট দিতে হবে, সিঙ্গেল সুপার ফসফেট যেটা বাজারে কিনতে পাওয়া যায়। এবং 1 কিলো মিউরেট অফ এই পটাশ বলা মানে 1 কিলো 660 গ্রাম মিউরেট অফ পটাশ, তবেই আপনি 1 কিলো পটাশ পাবেন। এই হিসাবটা কিন্তু একটু বুঝে নেবেন, তা না হলে অনেক সময় একটু গন্ডগোল হয়ে যাবে। তো এই রাসায়নিক সারের সাথে সাথে কিন্তু গাছ যে অনেক রকম মানে 16টা খাবার খায়, তার মধ্যে 7খানা আছে অনুখাদ্য। সব ফসলের জন্য এই 7টা অনুখাদ্যেরও কিন্তু দরকার। ধানের ক্ষেত্রে বিশেষ করে দরকার হয় যেমন জিঙ্কের, এবং সাথে কি বোরন এবং কপার, এগুলোর একটু দরকার আছে। তো জিঙ্কটা আমরা বিশেষ করে দেখি যে ধান গাছ লাগানোর পরে, চারা লাগানোর মোটামুটি 18-20 দিনের মাথায় দেখবেন যে পুরনো পাতাগুলোর উপরে আপনার কেমন একটা বাদামি বাদামি মতো খুব মিহি নস্যি, অর্থাৎ পাতার উপরে যদি নস্যিটা এরকম করে আমি ছিটিয়ে দিই তাহলে ঠিক যেমন দেখতে হবে, ওর পাশাপাশি বাদামি দাগ থাকতে পারে, তিল তিল মতো দেখতে সেটা, অথবা দেখা যেতে পারে যে ঝলসা, যেটা চোখের মণি মতো দেখতে, তাঁতের মাকু মতো দেখতে। তো গুলিয়ে ফেললে হবে না, এটা কিন্তু বললাম যে একদম মিহি এবং যেটা নস্যির গুঁড়ো ছেটানোর মতো। এইটা হলো জিঙ্কের অভাব, যেটা কৃষক ভাইদের সাধারণভাবে সবাই বলেন যে এটা নোনা লেগেছে। না, এটা নোনা না, এটা জিঙ্কের অভাবজনিত একটা রোগ, যেটাকে খয়রা রোগ আমরা বলি। এই খয়রা রোগের জন্য আপনার সিলেটেড জিঙ্ক আপনি স্প্রে করবেন, আপনি ওই 20-21 দিনের মাথায় 1/2 গ্রাম করে, আবার 1.5 মাসের মাথায় আবার আপনি 1/2 গ্রাম, এইটা দুবার যদি আমরা স্প্রে করতে পারি তাহলে জিঙ্কের এই ঘাটতিটা আমরা অবশ্যই মেটাতে পারবো। এছাড়া আমরা কিভাবে করতে পারি, আমরা কিন্তু জিঙ্ক সালফেট আমরা মূল জমি যখন তৈরি করছিলাম তখন আমরা ব্যবহার করতে পারি 10 কিলো একরে। কিন্তু জিঙ্ক সালফেট যদি আমরা ব্যবহার করি এটা কাজ হতে পারে, কিন্তু তার আগে যদি মাটি পরীক্ষা না হয় আপনার এটা অকারণও হতে পারে। আর সবচেয়ে বড় ভয়ের ব্যাপার যেটা,
যে অনুখাদ্যজনিত যদি বেশি হয়ে যায় তাহলে তাহলে কিন্তু কিন্তু একটা ক্ষতি হবে, মাটির একটা মানে বিষক্রিয়া, এই টক্সিসিটিটা কিন্তু মানে ভালো কাটানো হচ্ছে, বা ক্ষতি সারানো, বেশি হবে, হ্যাঁ। এটা কিন্তু খুব কঠিন মাটির ব্যাপার, সামগ্রিক একটা ক্ষতি হবে। সামগ্রিক ক্ষতি। সেই জন্য আমরা বলি যে আপনি ফোলিয়ার ফর্মে বা স্প্রে ফর্মে দেন। আমরা অনুখাদ্যের বিষয়টা শুনলাম, যে বিষয়টি আরো এই আমরা যেহেতু আজকে পরিচর্যার দিকটা বিশেষ করে আলোচনা করছি এবং তার প্রযুক্তিগত দিকগুলো কি কি হলে ভালো হবে, সেই ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে আগাছা নিয়ন্ত্রণ এবং একই সাথে রোগ পোকার একটা বিষয় রয়েছে। সেই বিষয়গুলো আমি তাও আপনার কাছে আসবো, যদি একটু বলেন সংক্ষেপে আমাদেরকে। আচ্ছা, যেহেতু আমরা বোরো ধান নিয়ে আলোচনা করছি, আগাছাটা কিন্তু বোরো ধানের ক্ষেত্রে সমস্যা একটা ব্যাপার। হ্যাঁ। সুতরাং আমরা চাষি ভাইরা অনেকে হয়তো অলরেডি আগাছা মানে উপদ্রব এলাকাগুলিতে আগাছা নিরাময় ব্যবস্থাও নিয়ে নিয়েছেন। সেক্ষেত্রে আমরা রোয়া করার সময় যদি আমরা চওড়া পাতাযুক্ত যে সমস্ত আগাছা থাকে, সেক্ষেত্রে আমরা বিউটাক্লোর, সেটা হচ্ছে 5 ml প্রতি লিটার জলে হিসেবে ব্যবহার করতে পারি, কিন্তু এটা রোয়া করার 3 থেকে 4 দিনের মধ্যেই করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে পেটিলাক্লোরও আমি দিতে পারি, সেটাও কিন্তু ওই 5 ml প্রতি লিটার জলে করে দিতে পারি, কিন্তু প্রতি একরে আমাদের 200 লিটার জল লাগবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং প্রথম যখন আমরা দেব তখন যেন ছিপছিপে জল থাকে, তার 2 থেকে 3 দিন পরে আমরা জমিতে জল প্রবেশ করাতে পারি। এটা গেল আগাছার ব্যাপারে। আমরা কিছু কিছু রোগ পোকার ক্ষেত্রে আমরা খুব সংক্ষেপে যদি আলোচনা করি, দুটো জিনিস কিন্তু বলার খুব দরকার। একটা হচ্ছে মাজরা পোকার জন্য কৃষক ভাইদের একটা ভীতি থাকে, হ্যাঁ বিরাট, মাজরা পোকা লেগে গেছে, আমার পাশের জমিতে লেগেছে, আমি ওষুধ দিয়ে দেবো। যে সমস্ত জাতের মেয়াদ হচ্ছে 110 দিনের কম, দুটো জিনিস আছে আমাদের ধানের, কিন্তু যে সময়সীমাটা বলি তার শেষের 60 দিন কিন্তু ফিক্সড, মানে হচ্ছে মানে পাঁচকাঠি দশা, মানে যেটাকে আমরা বলি জনন দশা, মানে সেটা কিন্তু প্রত্যেক ভ্যারাইটির ক্ষেত্রে ফিক্সড। আমাদের ধানের ডিউরেশন যেটা বাড়ে সেটা কিন্তু ওই অঙ্গজ বৃদ্ধির দশাটা, মানে প্রথম যে দশাটা পাঁচকাঠি থেকে থোর আসার আগে পর্যন্ত, এই সময়টা কিন্তু বিভিন্ন জাতের ক্ষেত্রে বিভিন্ন সময় হয়। তাহলে যদি আমরা দেরি করে রোয়া করি তাহলে তার পাঁচকাঠি কম ছাড়বে। সুতরাং আমাদের রোয়ার সময়টাও ঠিক করতে হবে। আর মাজরা পোকা যদি আমরা সেটা বললাম, যদি 110 দিনের কম ডিউরেশনে কোনো ধান হয়, সেটা যদি মাজরা পোকা যদি পাঁচকাঠি সে কেটে দেয়, তাহলে পরে সে পাঁচকাঠি কাটার বিয়মন সময় পাবে না, তখন আমার পাঁচকাঠি কম আসবে, শীষ কম হবে, ফলন কম হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা হচ্ছে বাদামি শোষক পোকা, এটাও কিন্তু চাষি ভাইদের ক্ষেত্রে খুব ক্ষতির কারণ হয়ে যায়, খুব ক্ষতির কারণ হয়ে যায়। কারণ এই চৈত্র মাসের সময় যখন আমরা ধানটা কাটি, তখন কৃষক ভাইরা কি করেন, হয়তো অনেকদিন মাঠে গেলেন না, দেখলেন 7 দিনের মধ্যেই কিন্তু এটা ব্যাপক আকারে কিন্তু মাঠে ফসলের ক্ষতি করতে পারে। সেই জন্য সতর্কতামূলক হিসেবে আমরা বলি, যে সমস্ত জমিতে মাজরা পোকা বারংবার আসে, প্রতি বছরই আসে, তাহলে আমরা বলি প্রথমেই কিন্তু আপনাকে একটা ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থাটা কি, আপনি প্রথম 8 সারি লাগালে, তারপর একটা সারি ফাঁক দিয়ে দিলেন, তাহলে কিন্তু ওই যে হাওয়া বাতাসটা যেটা মাটির মধ্যে ঢুকবে, সেটাও কিন্তু ওই বাদামি শোষক পোকাকে কন্ট্রোল করার জন্য আপনাকে কিছুটা সাপোর্ট দেবে। পরবর্তীকালে যদি লেগে যায়, তখন আমরা কি বলি, পাশ ঠেলে দেওয়ার ব্যবস্থা করি। পাশ ঠেলে দিলে কিন্তু আমাদের ওই রোদটা যদি গাছের গোড়ায় ঢুকে যায়, তাহলে কিন্তু পোকাটা ওখানে উপদ্রব করতে পারে না। এটা গেল একটা দিক। আর হচ্ছে মাজরা পোকার সম্বন্ধে বলেছিলাম, মাজরা পোকার জন্য আমি প্রথমেই যখন বলেছিলাম, দানা ওষুধ যদি আমি বীজতলায় দিতে পারি, তাহলেই কিন্তু মাজরা পোকাকে আমি একটা প্রতিষেধক হিসেবে ব্যবস্থা নিলাম। পরবর্তীকালে রোয়া জমিতে কিন্তু 20-25 দিন মাজরা পোকাকে আমি আটকে রাখতে পারবো। আচ্ছা। আর বাদামি শোষক পোকার জন্য আমি প্রথমে আরেকটা জিনিস বললাম, 8 সারি লাগান, তারপরে একটা সারি ফাঁক দিন, তাহলে দেখবেন সেই জমিতে কিন্তু বাদামি শোষক পোকা আসবে না। এছাড়াও কিন্তু আরো কিছু পোকা আছে, কিছু রোগ আছে, সেটার জন্য ধসা রোগ বোধহয় একটু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বীজ শোধনটা যেটা আমরা আলোচনা করছিলাম, বীজ টিকাকরণ যদি করতে পারি, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আপনাকে পোকা চিনতে হবে, রোগ চিনতে হবে। কখন দেখবেন আরও মাইক্রোনিউট্রিয়েন্ট সম্বন্ধে সুজিতবাবু আলোচনা করছেন, কিছু কিছু সিমটম আছে যেগুলি রোগের সঙ্গে মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সির সিমটম এক হয়ে যায়। সুতরাং এগুলি চেনা কিন্তু কৃষকদের কাছে খুব এবং এর জন্য বোধহয় বারংবার করে মাঠ পরিদর্শন করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে। কৃষকের পায়ের ধুলোই হচ্ছে সবচেয়ে বড় কিন্তু ওষুধ। যদি কৃষক যদি মাঠে পরিদর্শন করে, তাহলে সে পোকাও দেখতে পারবে, রোগেও দেখতে পারবে, বন্ধু পোকা চিনতে পারবে, পার্থক্যকরণটাও করতে পারবে। ওষুধ সিলেকশন করা, সঠিক মাত্রায় ওষুধ ব্যবহার করা, সঠিকভাবে প্রয়োগ করা। আমরা পরিচর্যার আজকে অনেকগুলো দিক ইতিমধ্যে আলোচনা করেছি। মানে সারের কথা হয়েছে, অনুখাদ্যের কথা হয়েছে, আগাছা দমনের কথা হচ্ছে, রোগ পোকার কথা হলো। আমি একেবারে আলোচনার শেষে রয়েছি। বোরো ধান চাষের সেচটা গুরুত্বপূর্ণ এবং সেচের ক্ষেত্রে জল লাগে, সেখানে ব্যয়ের একটা বিষয় তো আছেই, কিন্তু সার প্রয়োগও সঠিকভাবে হয় যদি সেচের জলটা ঠিকভাবে পরিমাণগতভাবে দেওয়া যায়, তাই তো? যদি একটু শেষের দিকে একদম সংক্ষেপে আমাদেরকে একটু বলেন। আচ্ছা, সংক্ষেপেই যদি বলতে হয় তো তাহলে আমরা সবাই জানি যে বোরো ধানে বেশ পরিমাণে জল লাগে, অর্থাৎ 55 থেকে 60 একর ইঞ্চ জল পুরো
ওর যে টাইমটার মধ্যে এই যে জলটা লাগে, কিন্তু সেই জলটাও কিন্তু আমাদের একটু হিসাব করে দিতে হবে। একদম। যদি আমরা হিসাব না করি, জল এমনিতেই আমাদের সবাই জানি যে খুব একটা অমূল্য সম্পদ, সেটা যেমন নষ্ট হয় আন্ডারগ্রাউন্ডের জল তুললে, সাথে সাথে সেই জলটা যদি আমি অপচয় করে ফেলি তাহলে কিন্তু আরও বড় ক্ষতি। তো সেই জন্য আমার প্রথম থেকেই যদি একটু লক্ষ্য রাখি যে ধানটা যখন আমি লাগাবো অর্থাৎ রোয়া করব, তখন আমার ছিপছিপে জলটা থাকাই হলো সবচেয়ে কার্যকারী। কারণ কি, যে ধানের যখন গুছিটা মাটিতে লাগাতে হবে তখন কিন্তু যদি আমার 2 ইঞ্চির বেশি গভীর হয়ে যায় তাহলে কিন্তু ওই গাছটা দেখবেন চট করে আর বাড়তে চাইবে না। আচ্ছা, ওর শিকড়টা নষ্ট হয়ে যায়, নতুন করে গাঁট হয়ে সেখান থেকে শিকড় আবার ছাড়বে, তবেই ও গ্রোথ হবে। তার মানে ছিপছিপে জল দিয়ে একটা কথা এখানে বলা খুব হ্যাঁ, প্রয়োজন। একদম লাস্ট ডাইং সেকেন্ডসে রয়েছে একদম। বলছি, পাশকাঠি দশা পর্যন্ত কিন্তু জলের ঘাটতি হলে গাছ পূরণ করতে পারে, গাছ কিন্তু make up করতে ফুলের দশা মানে প্রজনন দশার সময় যদি জলের ঘাটতি হয় তাহলে কিন্তু ফসল কিন্তু মারাত্মক রকমের ক্ষতি হয়। বেশ, উইথ দিস নোট, এই নোটের সঙ্গে সঙ্গে আজকে ফুল বা আমরা বাংলার মাটি বাংলার কৃষি এই অনুষ্ঠান এখানেই শেষ করব। আপনারা আজকের এই আলোচনা থেকে শুনলেন নির্দিষ্টভাবে বোরো ধানের পরিচর্যা এবং সার প্রয়োগের যে পদ্ধতি সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করলাম। আপনারা দুজনে এখানে এসে এতগুলো কথা আমাদের সঙ্গে ভাগ করে নিলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। নমস্কার। নমস্কার।